2026-এর ভোটে বড় সড় দায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ। সেই দিলীপই কি তাহলে বিজেপির শেষ ভরসা? সেই দিলীপের অভিজ্ঞতা এবং সফলতার উপর ভর করে কি বিজেপির শীর্ষ নেতৃত্ব, হাই কমান্ড এবার ভোটে 2026-এ বিধানসভা নির্বাচনের ভোট বৈতরণী পার করতে চায়? তাহলে প্রশ্ন উঠছে, শুভেন্দু, শ্রমিক, সুকান্ত তারা কি যথেষ্ট নয়? দেখুন, এটা তো মানতেই হবে, বিজেপি শুধু সফলতম রাজ্য সভাপতি নয়, রাজ্যে বিরোধী দল, প্রধান বিরোধী দল হিসেবে যদি বিজেপিকে কেউ এস্টাবলিশ করতে পারে, সামনে আনতে পারে, তাহলে সেটা কিন্তু সত্যি দিলীপ ঘোষ। বা ঘুরিয়ে যদি বলি, দিলীপ ঘোষের আমলেই সেটা হয়েছে ম্যাক্সিমাম অংশটাই। তাহলে তারপর তারপর 8টা মাস, মানে আজ থেকে যদি আমরা ব্যাকে 8-9 মাস চলে যায়, তাহলে কি দেখব? যখন সবাই ভাবছেন অস্তমিত দিলীপ, হঠাৎ জ্বলে উঠলেন দিলীপ ঘোষ। এই 8 মাসে কোণঠাসা হতে হতে বিভিন্ন রকম লবি, বিভিন্ন রকম ইস্যু, জগন্নাথ মন্দির দর্শন, এবং তারপর দলে প্রায় আছেন কিন্তু নেই গোছের হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। কখনো কখনো মর্নিং ওয়াকে তাকে একটু বাইট দিতে দেখা যেত, কিন্তু দলে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছিল না। মান অভিমান কি তাহলে ঘুচলো? দল কি তাহলে ভুল বুঝতে পারলো? এরই মধ্যে ডাক পেলেন 8 মাস পর, কার্যত রাজনৈতিক বনবাস কাটিয়ে দিলীপ ঘোষ ডাক পেলেন একেবারে শাহী বৈঠকে। কিন্তু এই 8 মাসে কি শাহী বৈঠক হয়নি? হয়েছে তো। ডাক পাননি দিলীপ ঘোষ, সবাই গেছেন, সুকান্ত, শুভেন্দু, শ্রমিক, আরো সমস্ত নেতা নেত্রীরা বিজেপির, কিন্তু ডাক দিলীপ ঘোষ পাননি। অমিত শাহ এসেছেন এই 8 মাসে, নরেন্দ্র মোদী এসেছেন এই 8 মাসে সভা করতে। সেটা শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, অমিত শাহ তো কলকাতাতেও এসেছেন, কিন্তু ডাক পাননি দিলীপ ঘোষ। অনেকে বলেছিলেন এটা ভুল হচ্ছে দিলীপ ঘোষের মতো একজন সংগঠক, একজন দক্ষ রাজনীতিবিদের সঙ্গে। সেই ভুলটা বুঝতে কি তাহলে 8টা মাস লেগে গেল? আর সেটা বোঝা গেল 2026 যখন ঘাড়ের কাছে, তখন। যাক, শুধুমাত্র শাহী বৈঠকই হলো না, বৈঠকে একেবারে অমিত শাহ সূত্রের খবর বলে দিলেন দিলীপ ঘোষকে, ময়দানে নেমে পড়ো, কাজে লেগে পড়ো। হ্যাঁ, আর শুধু কাজে লেগে পড়াই নয়, এরই সঙ্গে শাহী বৈঠকের পাশাপাশি মিটিং তো হলো, কাজে লেগে পড়ার কথা তো বললেন, এবং একই সঙ্গে বৈঠক হয়ে গেল তার পরপরই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আর শ্রমিক ভট্টাচার্যের কয়েকদিনের মধ্যে জেলায় একটি বড় সভা রয়েছে, সেখানেও প্রধান বক্তার ভূমিকায় দেখতে পাওয়া যাবে দিলীপ ঘোষকে। মানে আরো একবার 2026 নির্বাচনে এই কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিতে, তাদের উজ্জীবিত করতে, তাদের মনোবল চাঙ্গা করতে ভরসা সেই দিলীপ ঘোষ। আবারও ময়দানে 8 মাসের রাজনৈতিক বনবাস কাটিয়ে সেই দিলীপ ঘোষ। আপনারা কি জানেন, সূত্রের খবর, দিলীপ ঘোষকে স্টার ক্যাম্পেনার করা হতে চলেছে প্রায়। এটাই সম্ভাবনার খবর, স্টার ক্যাম্পেনার। একদিকে সুকান্ত, একদিকে শুভেন্দু, একদিকে শ্রমিক থাকবেন, কিন্তু বড় সড় স্টার ক্যাম্পেনারের দায়িত্ব। অর্থাৎ এমন প্রচার হবে, এমন ভঙ্গিমায় প্রচার হবে যে এবার কিন্তু খেলা ঘুরেও যেতে পারে। আর সেটার অধিকাংশটাই ভরসা করা হচ্ছে দিলীপ ঘোষের ওপর। শুধু স্টার ক্যাম্পেনার নয়, দিলীপ ঘোষ যখন, তখন দিলীপ দা আপনি প্রার্থী হবেন না, আপনি ভোটে লড়বেন না, এই প্রশ্নও কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে শাহী বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যম থেকে সাংবাদিকরা দিলীপ ঘোষকে করেছেন। খুব স্পষ্ট বক্তব্য, বরাবরের মতোই, দল যদি চায় আমি লড়বো। হ্যাঁ, আর অবশ্যই খড়গপুর সদর যে তার পছন্দসই একটি বিধানসভা কেন্দ্র, তার জেতা সিট তার হাতের তালুর মতো চেনা, খুব স্বাচ্ছন্দ্য সেখানে। তাকে যে মেদিনীপুর থেকে সরানোটা ভুল হয়েছিল, বক্তব্যে কিন্তু সবটাই উঠে আসে। তার মানে এখানে আরেকটা প্রশ্নও কিন্তু উঠছে, খড়গপুর সদরে তো কিরণ চট্টোপাধ্যায় রয়েছেন, তিনিও তো জেতা এমএলএ। তাহলে দল কি একটু এক্ষেত্রে শ্যামরা কিনা কুল এই চাপে পড়বে, নাকি পুরোটাই ম্যানেজ হয়ে যাবে? কি মনে হয় আপনাদের? আর শুনুন, শুধুমাত্র এটা বলেই থামেননি দিলীপ ঘোষ। ওই যে বললাম, জ্বলে উঠলেন আরো একবার 8 মাসের রাজনৈতিক বনবাস কাটিয়ে। তো সত্যিই যেন তাই হলো, তিনি এটাও মনে করিয়ে দিলেন জগন্নাথ মন্দির ইস্যু, মানে দিলীপ ঘোষ থাকবেন সেখানে, জগন্নাথ মন্দির ইস্যু উঠবে না।
সাংবাদিকরা তুললেন সেই ইস্যু, কারণ আপনারাও ভুলে যাননি, জগন্নাথ মন্দির দর্শন উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সৌজন্য আমন্ত্রণ রাখতে গিয়েই খানিকটা বিপাকে পড়েছিলেন দিলীপ ঘোষ, এমন রাজনৈতিক বিশ্লেষকদের মত। তারপরেই তাকে ধীরে ধীরে কোণঠাসা করা হয়। কেন তিনি গেছেন সেখানে? কেউ তো যায়নি বিজেপির, তিনিই কেন গেলেন? কিসের এত আমন্ত্রণ রক্ষা করা? তো সেই জগন্নাথ মন্দির ইস্যু উঠলো, সেখানেও তিনি স্পষ্ট বক্তব্য রাখলেন। আর শুধুমাত্র জগন্নাথ মন্দির ইস্যুতে বক্তব্য নয়, চাঁচাছোলা ভাষাতেও বুঝিয়ে দিলেন বিজেপির আদি সংস্কৃতিটা বুঝতে হবে। যারা কালো পতাকা দেখায়, যারা গো ব্যাক স্লোগান বলে, তারা বিজেপি কর্মী নয়। বাইরে থেকে যারা এসেছে, কয়েক বছর হলো, কিছুদিন হলো, এসব কালচার তারা নিয়ে এসছে বাইরে থেকে। এটা বিজেপির কালচার নয়। বিজেপির আদি সংস্কৃতি, আদি ভাবধারা বুঝতে হবে। এত সহজে দলের সবকিছু পরিবর্তন করা যায় না। অর্থাৎ কাকে বলার চেষ্টা করলেন? অনেকে বলছেন শুভেন্দু অধিকারীকে, আবার অনেকে বলছেন অনেকেই তো তৃণমূলে জয়েন করছেন। অনেক কর্মী সমর্থকেরা তো তৃণমূল থেকে বিজেপিতে থেকে ছেড়ে তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে এসে জয়েন করছেন। তৃণমূল থেকে অনেকেই আসছেন, শুধু শুভেন্দু কেন? হয়তো হতে পারে অনেক কর্মী সমর্থকই তিনি বলেছেন। যাই হোক, সেই সমস্ত তো অবশ্যই ভালো কথা, কিন্তু এখানে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কিরকম? দিলীপ ঘোষ বা বিজেপি বিরোধী অতি বড় নেতা, সেটা হচ্ছে কে? কুণাল ঘোষ। তিনি অতি বড় বিজেপি বিরোধী। সেই অতি বড় বিজেপি বিরোধী নেতা কুণাল ঘোষও স্বীকার করছেন তপন শিকদারের পর সফলতম বিজেপি নেতা রাজ্য সভাপতি সত্যিই দিলীপ ঘোষ। তার মানে দিলীপ ঘোষের এই সফলতা, অভিজ্ঞতা, তার একনিষ্ঠতা, এগুলো যে একটা রাজ্যের একটা বড় অংশের মানুষ দেখেছে তা বলাই যায়। এবং একটা সময়ও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে দক্ষ সংগঠক বলেছিলেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে তার সাংগঠনিক দক্ষতা কতখানি হলে এই নেতারা বিরোধী, মানে তৃণমূল বিজেপির বিরোধী সেই সমস্ত নেতারাও দিলীপ ঘোষের নাম করতে পারেন, তার ক্যাপাসিটি, তার দক্ষতা, তার পলিটিক্যাল সেন্স নিয়ে প্রশংসা করতে পারেন। আর এগুলোই বোধহয় ভাবিয়েছে ওই বিজেপির শীর্ষ নেতৃত্বকে। তাই 8 মাস পর বিলম্বিত বোধোদয় ঘুম হয়তো ভেঙেছে। স্টার ক্যাম্পেনার থেকে প্রার্থী, সবকিছুই হয়তো অপেক্ষা করছে দিলীপ ঘোষের জন্য। এবার আপনারা বলুন, দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো, তবে তার আগে একটু আপনাদের কাছে যে প্রশ্নগুলো রাখবো দিলীপ ঘোষের বক্তব্যের আগে, যে সত্যি কি দিলীপ ঘোষের প্রার্থী হওয়া উচিত? 8 মাস পর যে বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘুম ভাঙলো, এটা কি সত্যি বিলম্বিত বোধোদয়? সত্যি কি 2026-এ শেষ ভরসা সেই দিলীপ ঘোষ? দিলীপ ঘোষই কি একমাত্র পারে রাজ্য বিজেপিকে ওইরকম কর্মীদের চাঙ্গা করে ভোটে লড়ার মতো একটা ভোট যুদ্ধ পার করতে? আর খড়গপুর সদরে কি তার আইডিয়াল বিধানসভা দাঁড়ানোর জন্য? অবশ্যই জানাতে ভুলবেন না। যাওয়ার আগে দিলীপ ঘোষ কি বলছেন শুনে যান। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, মানে এই কথা ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। পার্টি আমাকে বুঝলেই হলো, আমি কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। সবাই থাকলে যাবো। উনিও আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না। আমি লড়েছি 2 বার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। তো এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই লড়ব। দলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কী করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। শুনলেন, হঠাৎ করে জ্বলে উঠলেন অনেক দিন পর দিলীপ ঘোষ। কি কতটা মনে করছেন যে দিলীপ ঘোষ একাই পেরে যাবেন
দিলীপ ঘোষ সত্যি সে জায়গাটা রাখেন, কারণ এর আগেই তিনি দেখিয়ে দিয়েছেন তার দক্ষতা। তাহলে 2026-এ কি দিলীপ ঘোষের হাত ধরে এবার পাশা পাল্টে যেতে পারে? জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।